তুমি কি বলো জাফর আলী খান? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে। এই সুযোগ আমরা হেলায় হেলায় হারাতে পারি না। বলুন উজির সাহেব, কি করে এই সিংহাসন দখল করা যায়? সেনাপতি জাফর আলী খান, বেগম হোস্তা বানু আর তার একমাত্র অবজ শিশু কামালকেই এই পৃথিবীর মুখ থেকেই চিরতরে বিদায় করে দিতে পারলেই এই রূপনগরী সিংহাসন হবে আমার। বেগম শাহজাদা ও শিশু কামালকে এভাবে হত্যা করলে এ রাজ্যে যে একটা বিরাট গোলযোগের সৃষ্টি হতে পারে উজির সাহেব। সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন, সে ব্যবস্থাটা আমি করব। না না না, তা এক্ষুনি হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে? না, বাধা দিতে নয় সেনাপতি, আমি এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে। আপনারা ভুলে গেছেন সেই অতীতের কথা। মনে করে দেখুন, একদিন আপনার শিশু পরিবার খেতে পাচ্ছিল না, ক্ষুধার জ্বালায় ছটফট করে ওই রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিল দুমুঠো অন্নের জন্য। আজ সেদিন নবাব আপনাকে দয়া করে এই রাস্তায় থেকে কুড়িয়ে এনে এই নবাব মহলে বহল করেছিল সেনাপতি পদে। আর সেই নবাবের মৃত্যু হতে না হতেই আপনারা চান তার স্ত্রী পুত্রকে করতে চান হত্যা। ইব্রাহিম, তুমি এখান থেকে যাবে কিনা? বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি, এই নবাব মহলে আপনাদের কেউ প্রতিবাদ করা না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে বসে থাকবো না। আমি আমার জীবন দিয়ে হলো আমি ওই তাদেরকে রক্ষা করবো, রক্ষা করবো, রক্ষা করবো। আর তুমিও জেনে রাখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে রেহাই দেবো না। ইব্রাহিম, সেনাপতি জাফর আলী খান, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। যেমন করি হোক ওই বেগম হোস্তা বানুকেই আর শিশু কামালকেই এই দুনিয়ার বুক থেকেই চিরতরে সরিয়ে দিতে হবে। তারপর তারপর আমি আমি দখলে করব এই রূপনগরের রাজ সিংহাসন। আর যখন আমি এই সিংহাসনের উপর বসবো তখন হব এই রূপনগরের নবাব, আর আপনি হবেন আমার প্রধান। প্রধান সেনাপতি উজির সাহেব, আপনি কোনো চিন্তা করবেন উজির সাহেব। আমি যেমন করি হোক বেগম হোস্তা বানুকে ও শিশু কামালকে একসাথে হত্যা করবই। করতেই হবে সেনাপতি জাফর আলী খান, তা না হলেই তোমার আমার মনস্য কামনা কিছুতেই পূর্ণ হবে না, পূর্ণ হবে না। এই রূপনগরে রাজ সিংহাসনে বসা আর ওই শিশু কামাল বেগম হোস্তা বানুকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিতে পারলেই তোমার আমার মনস্কামনা পূর্ণ হবে। তারপর আমি আনন্দ করে বসবো এই রূপনগরের সিংহাসন। তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে। কি হয়েছে ইব্রাহিম? বেগম সাহেবা, উজির এবং ওই সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করবে। লাভ যে অনেক। উজির সাহেব হবেন
এই রূপনগরের নবাব আর জাফর আলী যা হবেন তার প্রধান উচিত। তাই তো বলছি আপনি শীঘ্রই পালিয়ে যান। ইব্রাহিম, আমি ওই শত্রুদের ভয়ে আমার স্বামীর রাজ্য ছেড়ে কোথাও যাব না। যদি আবার মরণ হয় তবে আমি এই রাজধানীতেই মরব। বেগম সাহেবা, তাহলে আপনি যাবেন না বেগম সাহেবা? আপনি তাহলে এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না 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 না, ইব্রাহিম! আমি যে তা হতে দিব না। ওই কামালকে যে বাঁচাতেই হবে, ওই জালিম শয়তানের বিরুদ্ধে একদিন যে আমাদেরকে দাঁড়াতেই হবে, ভেঙে দিতে হবে ওদের বিষ দাঁত। আয় না, ভাই না, কামাল, ইব্রাহিম, তোকে তুমি নিয়ে আমার একমাত্র সন্তানকে আমার বুক এই থেকে রাজ্য ছিনিয়ে নিও না। ছেড়ে অনেক দূরে। ইব্রাহিম, তুমি কামালকে নিয়ে যেও না। তুমি আমার কামালকে নিয়ে যেও না। কামাল, কামাল, হত্যা, হত্যা, বেগম হুস্তামান হত্যা, হত্যা, নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হুস্তামানকে হত্যা, তারপর সেনাপতি জাফর আলী খান হবে একেবারেই পরিষ্কার। না বন্ধু, তোমার আমার স্বপ্ন আর পূরণ হবে না। পালিয়ে গেছে ওই শিশু কামালকে নিয়ে। ওই ইব্রাহিম পালিয়ে নিয়ে গেছে। পালিয়ে গেল? হ্যাঁ, পালিয়ে গেল। আশ্চর্য! আমি তো ভাবতে পারছি উজির সাহেব, শত শত পার থাকতো ইব্রাহিম কেমন করে বাসা থেকে পালিয়ে গেল। উজির সাহেব, এই ব্যাপারে তো আমি ভাবতেই পারছি না। আমিও তাই ভাবছি জাফর আলী খাঁ, আমিও তাই ভাবছি। এত সতর্ক প্রহরী থাকতে কি করে শিশু কামালকে নিয়ে ওই ইব্রাহিম পালিয়ে গেল? আগেই উচিত ছিল ওই ইব্রাহিমকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করা। উজির সাহেব, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন। উজির সাহেব, ওই বেঈমান দুর যেখানে থাক, আমি ওদেরকে খুঁজে বের করে আমি নির্মম ভাবে হত্যা করবো। তাই করতে হবে জাফর আলী খাঁ, তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই শিশু কামালকে এই দুনিয়ার মুখ থেকে বিদায় করতে না পারবে, ততদিন তোমার আমার স্বপ্ন পূর্ণ হবে না। আপনি কোনো চিন্তা করবেন উজির সাহেব, আমি যেমন করেই হোক ওই শয়তান দুটিকে খুঁজে বের করে আপনার চোখের সামনে নির্মম ভাবে হত্যা করব। তাই করতে হবে জাফর আলী খাঁ, তাই করতে হবে। হ্যাঁ জাফর আলী খাঁ, এবার অন্তঃপুরে চলে যাই, কিন্তু আমার মনে যে কিছুতেই বাদে মানছে না। যতক্ষণ পর্যন্ত এই রূপনগরের রাজ সিংহাসনে আমি বসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। তাই চলুন। আমার সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এগিয়ে জীবন আমি কেমন করে কাটিয়ে যাব? হে খুদা, মোস্তাফা ভাই চালু করেন। তুমি আমায় একটু উপায় করে দাও খুদা, একটু উপায় করে দাও। তুমি বলে দাও খুদা, আমি তোমার কাছে কি অপরাধ করেছি খুদা, যার কারণে তুমি আমাকে পুত্রহীন করে রেখেছ খুদা, পুত্রহীন করে রেখেছ। ওই তো দেখা যাচ্ছে
কদমালি চাষার বাড়ি। কদমালি, কদমালি বাড়ি আছেন? কদমালি, কে কে আমাকে এই নিশি রাত্রে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন এই নিশি রাত্রে কেন গরিবের বাড়িতে এসেছো বাবা ইব্রাহিম? আমি এসেছি এই ছেলেটিকে আপনাকে দান করতে। তাকে তাকে তুমি যত্ন করে মানুষ করবে, সে যে চিরদিন তোমারই থাকবে। বাবা ইব্রাহিম, আপনি আমাকে ছেলে দান করবে ইব্রাহিম? এ যে আমার পরম ভাইটা ইব্রাহিম। এই নাও ভাই, কিন্তু কিন্তু তার পরিচয় যে গোপন রাখবে। পরিচয়? এ ছেলে তোমার ছেলে বলেই পরিচয় দিবে। ভাইয়া ভাইয়া আমাকে ফেলে চলে যাবে? না রে, না রে, সেজন্য তুই কোনো দুঃখ করিস না। আমি মাঝে মাঝে এসে তোকে যে আমি দেখে যাব রে, তোকে আমি দেখে যাব। আসি আসি কামাল, আসি কদমালি। ঠিক আছে। হ্যালো, চল বাবা, আমি তোকে ঘরে নিয়ে আমার যাবো বাবা। চল চল বাবা, লেখা আমি যে ভাবতেও পারছি না। উজির সাহেব, এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আমি যেমন করে হোক ওই শয়তান দুটিকে ধরে এনে আপনার চোখের সামনে হত্যা করব। আর পারবে না শ্রাবতী জাফর লেখা। যে চলে গেছে, শত চেষ্টা করলেও তোমাদের মতো শয়তান তাদের কিছুই করতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, তোমাদের মতো শয়তানদের কথার জবাব দিতে। এর অর্থ যে আমি কোনো কিছুই বুঝতে পারছি না বেগম সাহেবা। ওই খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলে তোমাদের মতো শয়তান তার কিছুই করতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, তোমাদের মতো শয়তানদের কথার জবাব দিতে। আমরা কি তাহলে কামাল কি হত্যার ষড়যন্ত্র? নিশ্চয়। আর যদি শ্রাবতী ওই ইব্রাহিম আমার শিশু কামালকে নিয়ে পালিয়ে না যেত, তাহলে তোমাদের মতো শয়তানের হাতে তার জীবন দিতে হতো। বড় শয়তান, তোমাদের মতো শয়তানদের আজ আমি হারে হারে চিনে ফেলছি। তাই তো আমি ভাবছি তোমাদের মতো নিমক হারামের কি শাস্তি দরকার। অসম্ভব বেগম সাহেবা, সেটা হচ্ছে আপনার আকাশ কুসুম কল্পনা আমাদেরকে শাস্তি দেওয়া, সেটা আপনারই জীবনে কোনোদিন হবে না। কি এত বড় স্পর্ধা! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকেই ধমকি দিচ্ছ? এই কাছিস! কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনার ডাকে কেউ আসবে না, কেউ নেই। কোথায় পড়ে আদেশ করুন হুজুর। বেগম সাহেবা, কেউ আছিস? কেউ নেই। সবাই যে আমার হাতের পুতুল হয়ে গেছে বেগম সাহেবা। এই প্রহরে এখানে দাঁড়িয়ে আসিস কেন? এই মুহূর্তে বন্দি কর বেগম হোস্তা বানুকে।
বেগম সাহেবাকে বন্দি করবো আমি? হ্যাঁ, এই মুহূর্তে একটি কথা নয়, বেগম সাহেবাকে শৃঙ্খলিত কর। আর শুনে রাখো রক্ষী, এই মুহূর্তে বেগম সাহেবাকে নিয়ে যাবে সেই অন্ধকার কারাকক্ষে। সেখানে বসে বসে ওরে খোদার নাম জপ করো। ও খোদা, যারা একদিন আমার বেতনভুক্ত কর্মচারী ছিল, যে আমি তাদের হাতে বন্দি, ও খোদা, তুমি এই নিমখারামের বেঈমানদের বিচার করো খোদা, বিচার করো। বিচার তার পূর্বে আপনার নিজের কথা ভাবুন বেগম সাহেবা, আর আপনার একমাত্র পুত্র শিশু কামালের কথা ভাবুন। তাদেরকে আমি যেখানে যে অবস্থায় পাবো ধরিয়ে নিই আপনার চোখের সামনে আমি করবো নির্মমভাবে হত্যা। প্রহরী, আর দেরি নয়, এই মুহূর্তেই নিয়ে যা বেগম সাহেবাকে অন্ধকার কারাকক্ষে। ওই রূপটা আমি যত দেখছি ততই আমার কলিজায় আগুনে চেপে যাচ্ছে। বেগম সাহেবা চলে আসুন। তবে তুমি শুনে রাখো সভাপতি জাফর আলী খা, আজ তুমি যেমনি ভাবে আমাকে বন্দি করলে, এই শৃঙ্খল করে এই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করলে, কিন্তু যেদিন আমার হাতে এই রাজ্যে দাসন দণ্ডবার আসবে, সেদিন তোমাকে আমি কুকুরের মতো হত্যা করব। তাই চলুন বেগম সাহেবা, তাই চলো। হত্যা বেগম সাহেবা, আপনার ভাগ্যে কোনোদিন সেই স্বপ্ন পূরণ হবে না। আপনি শুধু অন্ধকার কারাকক্ষে বসে ওই খোদা তালার নামে জপ করবে, আর আমি এই রূপনগরের আদি সিংহাসনে বসে আমি হাসবো প্রাণ খুলে। সেনাপতি জাফর আলী খান, আমরা এবার বন্দি করেছি বেগম হোসনা বানুকে। এবার যেভাবে হোক ওই শয়তান ইব্রাহিমকে খুঁজে তারপর তাকে বন্দি করতে হবে আর নিক্ষেপ করতে হবে সেই অন্ধকার কারাকক্ষে। উজির সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। না জাফর আলী, না, আমি আর উজির সাহেব নই, আমি হচ্ছি এই রূপনগরের নবাব। তাই তুমি একটিবার আমাকে নবাব বলে সম্বোধন করো। এই কে আছিস? বলুন জনাব। সাব্বাস সাব্বাস, আজ তোমার কুল্লিশটা দেখে আমি যে আনন্দ পেয়েছি, সেই আনন্দে আজ থেকে তুমি হবে আমার প্রধান উজিরে আলা। আনন্দে আজ আমি আত্মহারা হয়ে গেছি, তাই তো এখানে আমি আর কি করবো না, আমি চলে যাব অন্তঃপুরে। সেখানে গিয়ে আমি মনের সুখে একটু বিশ্রাম করব, আর একটু সুরা প্রাণ করব, আর গাইজে গান নিয়ে একটু আনন্দ করব। তাই চলো। महला
যখন আজ আসেনি, সে আসলে আমি তার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। শালার মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি আমি তোকে ধরতে পারি তাহলে বুঝিয়ে দিব কানামাছি খেলা কত মজা। ছাড়ো, ছাড়ো বলছি। এই ধরে ফেলেছি, ইস, ছাড়ো না। ধরে ফেলেছি। আরে, যা, কাকে ধরতে এসে আমি কাকে ধরে যা শালা, কাকে ধরতে এসে কাকে ধরে ফেলেছি। কেন, তুমি কি চোখে দেখো না? তুমি না ভরে দুষ্ট হয়ে গিয়েছো। এখন যদি এখানে কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? তাহলে আমার কি হতো? আমি কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। ইস, আমার তো একটু বাধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল কি বললো? এবার আমাকে একটু ধরতো। কাকে ধরলে? তাই আমি মদনকে ধরতে এসে তোমাকে ধরে ফেলেছি। ইস, যাকগে, তুমিও তো মদনের মতো আমার অতি আপন। তোমার আপন ধরে তো আমার বইয়ে গেছে। ছাড়ো, ছাড়ো, হাতে পাইব ব্যথা, ও ও সাহাতে পাই পড়বে। ছাড়ো, ছাড়ো, হাতে পাইব ব্যথা, ও সাহাতে পাই মোর ব্যথা। গলাতে লসি বেঁধে সাহ জলে ডুবি মরু, সাহ জলে ডুবে মরু।
আচ্ছা সত্যি বলছো? মনে পড়ে সব সঁপে দিয়েছো? রেখা, আজ থেকে তোমাকে আমার এই হৃদয়ের মাঝে রেখেছি রেখা। সত্যি বলছো বন্ধু? হ্যাঁ বন্ধু। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না না রেখা, বন্ধু। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কাজল, হ্যাঁ আমার কাজল, আমার চোখের কাজল, রেখা। কাজল ও দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয়। বুঝেছো প্রেম এমনই হয়, জি বন্ধু। যেমন তুমি কাজল আমি রেখা, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়। ছোট জীবন এত বড় প্রেম ভুলাবে না এই জীবনই জানি, তোমাকে নেব কাছে, ছোট জীবন এত বড় প্রেম
যে অনেক হয়ে গেছে, এবার চলো আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ রেখা, তাই চলো বন্ধু। কিন্তু তুমি আমার সাথে কখন দেখা করবে রেখা? প্রতিদিন সন্ধ্যায় আমি তোমার সাথে দেখা করব। বেশ, লা 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 লা। লা 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 লা। পেয়েছেন রাজা আপনা রাজ্যের গুপ্তচর পাঠিয়েছি, আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ পেলাম না। আমার মনে হয় বেগম সাহেবা এই সমস্ত সংবাদ জানেন, তাই তো এই মুহূর্তে ওই বেগম সাহেবাকে দরবারে উপস্থিত করো। আমি তার মুখ থেকে যে করে হোক বের করব ওই কামাল কোথায় আছে। বেশ, আমি তাই করছি যা আপনা। আমি কোথায় পড়ি? আদেশ করুন জাহাপানা, এই নিন বেগম সাহেবাকে। হ্যাঁ বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমার হাতে। তা জানি, বন্দি যখন করেছো তাহলে তোমাদের যা ইচ্ছে হয় তাই করতে পারো। এখন বলো, কেন আমাকে এই দরবারে হাজির করেছো? বলুন বেগম সাহেবা, নবাব জাদা কামাল আর ইব্রাহিম তারা কোথায় আছে, কোন অবস্থাতে আছে? আপনি আমার কাছে সংবাদটা খুলে বলুন। শুনো, আমি তাদের কোনো সংবাদ জানি না। জানেন না? আপনাকে যে বলতেই হবে বেগম সাহেবা, ওরা দুজনে কোথায় আছে এবং কোথায় লুকিয়ে আছে। এই কথা যদি না বলেন তাহলে তো আপনি বুঝতেই পারছেন এই মুহূর্তে আপনাকে কি করব। পূর্বে তোমাদেরকে বলছি যে এই ইব্রাহিম ও শিশু কামাল কোথায় আছে আমি জানি না, জানলেও বলবো না। হবেই বেগম সাহেবা, আপনাকে তো জানতেই হবে। আর যদি একটিবার আমি আপনাকে বলবো, যদি আমার কাছে খুলে না বলুন তাহলে কিন্তু আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাব। বেগম সাহেবা, আপনি স্বেচ্ছায় না বলে এই চাবুক দ্বারাতে বলাতে বাধ্য করবো। ওই চাবুকের ভয় আমি কণ্ঠিত নয়, সেনাপতি জাফর আলী খা। বেগম সাহেবা, জাফর আলী খা মুখের কথায় কাজ হবে না। আমি আরেকটি পার বুঝে দেখি সে আমার কথা রাজি হয় কিনা। বেগম সাহেবা, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, তাই তো এখনো ওই চাবুকখানা হাতেই রয়েছে, আপনার পিষ্টে পড়েনি। তাই তো বলছি, আপনার একমাত্র সন্তান আর ইব্রাহিম কোথায় আছে আমাদের কাছে খুলে বলুন, তা না হলে কিন্তু আমি এই মুহূর্তে আদেশ করব আপনার পিষ্টের চাপ। একটি চাবুক কেন, শত সহস্র চাবুক যদি আমার পিঠে পড়ে তবু তোমাদের মতো শয়তানদেরকে আমি বলবো না কিছুতেই। আমি সহ্য করতে পারছি না বেগম সাহেবাকে। সে সহজেই সে কোনোদিনে বলবে না শাহজাদা কোথায় আছে। এই এই মুহূর্তে আপনি হাতের চাবুক তুলে দিন বেগম সাহেবার পৃষ্ঠে। তাই করছি জনাব। এদিকে চাবুকটা আমার হাতে দিন। আপনার হাতের চাবুকে বেগম সাহেবা কোনোদিনও রাজি হবে না। তাই তো আমি আমার হাতে আর জানবো আমার আমি বলবো না, আমি বলবো না। আমার জীবন থাকা পর্যন্ত আমি কিছুতেই বলবো না, বলবো না।
বেগম সাহেবা, আপনি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? আপনি যদি ওই শিশু কামালের কথা আর ইব্রাহিমের কথা না বলেন, তাহলে এই মুহূর্তে আমি আপনার কোথায় আছে আপনার একমাত্র পুত্র শিশু কামাল আর ওই ইব্রাহিম? তা যদি না বলেন, তাহলে এই মুহূর্তে আমি আপনাকে শোনো, আমাকে তোমরা যত চাবুক মারো না কেন, আমি আমি তোমাদের মতো শয়তানদের কাছে আমি পারবো না, বলবো না, বলবো না, বলবো না। এখনো সময় আছে। আমি বারবার আপনাকে অনুরোধ করছি, ওই শিশু কামাল আর ওই ইব্রাহিম কোথায় আছে আমাদের কাছে খুলে বলুন, তা না হলে আমি আপনাকে বলুন। আমাকে একটু আপনি কেন শুধু শুধু আমার হাতের মার খাচ্ছেন? কেন বলছেন না আপনার একমাত্র নয়নের মণি শিশু কামাল কোথায় আছে আর ওই ইব্রাহিম কোথায় আছে? তাদের জন্য কেন শুধু শুধু আপনি মার খাচ্ছেন? এখনো আমি আপনাকে বলছি, এই কথাটা আমার কাছে খুলে বলুন। আমি আমি আপনার হাত ধরে অনুরোধ করছি, বলুন বেগম সাহেবা, তারা কোথায় আছে? তোমাদের মতো শয়তানদের কাছে আমি কখনো কোনোদিনও বলবো না ইব্রাহিম ও কামাল কোথায় আছে। এরকম একবারে কেন, শত সহস্রবার আমার পিঠে যদি চাবুকের পর চাবুক নিক্ষেপ করো, তবুও বলবো না। এই মুহূর্তে নিয়ে যাবে এই বেগম সাহেবাকে সেই অন্ধকার একাদা কক্ষে, আর সেখানে নিয়ে তাকে এক মুষ্টি খেতে দেবে না, এক ফোঁটা পানি খেতে দেবে না, শুধু সেখানে নিয়ে মারবে চাবুকের পর চাবুক। এটা হচ্ছে আমার আদেশ। তাই পালন করব, যাবো না তাই পালন করব। চলে আসুন। জাফর আলী খান, বলুন জনাব। এত চাবুক মারলাম, এত কষ্ট দিলাম, তারপরও সে বলল না শিশু কামাল আর ওই ইব্রাহিম কোথায় আছে। সেটা যে আপনাকেই খুঁজে বার করতে হবে। যা আপনার এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, যতক্ষণ পর্যন্ত ওই ইব্রাহিম ও শিশু কামালকে খুঁজে যে বন্ধন বের করে না পারত, তারপর আমার বাড়ির শান্তি নেই। যেমন করে হোক ওই শয়তান দুটিকে ধরে নে আপনার চোখের সামনে নির্মম ভাবে হত্যা করবে। তাই করতে হবে সেনাপতি জাফর আলী খান, তাই করতে হবে। তা না হলে আমার মনের ভিতর যে একটি ভয় কাজ করছে, ওই ইব্রাহিম আর শিশু কামালে যদি বেঁচে থাকে, তাহলে এই রূপনগরের রাজ্য, এই সিংহাসন যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। আমি চাই না এই রূপনগরের রাজ্য আর এই রূপনগরের সিংহাসন আমার হাত ছাড়া হয়ে যাক। তাই তো এই রূপনগরের রাজ্য, এই সিংহাসনের জন্য যদি আমাকে পশু থেকে হতে হয়, তাহলে আমি হব, তবু এই সিংহাসন আমি ছাড়ব না। চলুন জাফর আলী খান,
আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো আমার একটু বিশ্রামের প্রয়োজন। তাই চলুন